হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমার সাথে আমার এই ইউটিউব চ্যানেলে জয়েন হওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করেছি, যেহেতু আমি ঘুরতে পছন্দ করি অ্যান্ড ট্রাভেলিং করা আমার খুবই ভালো লাগে। তাই আমার সাথে আমার বাচ্চাদের নিয়ে আমি এই ছোট ছোট ট্রিপ ডিফারেন্ট সিটিতে করার চেষ্টা করছি। এর সাথে আপনাদের সাথে শেয়ার করারও চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা যদি সাথে থাকেন আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড আমার ফুল ভিডিওটা দেখলে আপনাদেরও আগ্রহ জাগবে। ভবিষ্যতে এরকম আপনারাও বাইরে সিটি দেখার চেষ্টা করবেন। অ্যান্ড যেহেতু প্রতিটা সিটির মাঝেই থাকে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখতেও খুব ভালো লাগে, তাই আমি ইংল্যান্ডের মাঝে যে কয়েকটা সিটি আছে ওগুলো তুলে ধরার চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করব। নিজে ওই জায়গাতে গিয়ে রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করব। এটাই আমার উদ্দেশ্য। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সো শুরু করা যাক। এখানে লিংকন সিটি, এটা হচ্ছে লিংকনশায়ারে ডিস্ট্রিক্টে পড়েছে এবং এই সিটিটা ইংল্যান্ডের ইস্ট মিডল্যান্ড রিজনে পড়েছে। লিংকনে যেতে হলে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আপনি ট্রাভেল করেন বাই রোড। তার কারণ হচ্ছে যে কোনো সময় আপনার ব্রেক নিতে পারবেন। ট্রেনের যে সময়টা লাগে ওটা আসলে একটু বেশি, আমার পার্সোনালি আমি মনে করি একটু বেশি লাগে। বিভিন্ন টাইম থেকে আমি সার্চ করে দেখেছি যে একটু বেশি সময় লাগে, কিন্তু অ্যাক্সেস করা যায় যে কোনো শহর বড় সিটি থেকে এখানে যাওয়া খুব ইজি। যেমন ধরেন বার্মিংহাম, নিউক্যাসল, এডিনবরা, ওয়েলস, লিভারপুল, ডোভার, সব জায়গা থেকে 2 থেকে 5 ঘন্টার ভিতরে আপনি লিংকনে পৌঁছাতে পারবেন। সো গাইস, লেটস স্টার্ট উইথ দ্য লিংকন হিস্ট্রি। আসলে লিংকন হচ্ছে 2000 বছর পুরনো একটা সিটি। রোমান সেটেলমেন্ট থেকে এটা লিন্ডন কলোনি হিসাবে পরিচিত ছিল। লিংকনের ঐতিহ্যবাহী জায়গা হিসেবে নিউপোর্ট পার্ক, লিংকন ক্যাথিড্রাল, লিংকন ক্যাসল, বেফোর্ড ওয়াটার পার্ক, ওয়াটার ফ্রন্ট, এই জায়গাগুলো আসলে খুবই সুন্দর অ্যান্ড ঐতিহ্যবাহী। আপনি যদি লিংকনে ভিজিট করেন এই জায়গাগুলো অবশ্যই ভিজিট করবেন, কারণ এগুলো মেইন অ্যাট্রাকশন এখানে। সো আমরা যখন প্রথম দিন গেলাম তখন আমরা মাইকেলকে স্ট্রিটে পার্ক করি। তারপর এই দিন ছিল সানডে থাকার কারণে লিংকনে অনেক জায়গায় ফ্রি পার্কিং হয়ে থাকে। তারপর আপনি কার পার্কে পার্ক করলে obviously you have to follow the rules and regulation whatever they ask you to do. But anyway, আমি ওখান থেকে কিছুক্ষণ হাঁটার পর about 5 to 10 minutes, probably 5 minutes I would say. ওখান থেকে 5 মিনিট হাঁটার পর আমরা স্টেপ হিল যে স্ট্রিটটা আছে ওখানে অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট শপস আছে, যেমন সুইট শপ, ওয়াইন শপ, এই ধরনের শপ অনেকগুলো ওখানে। তারপর সোজা যাওয়ার পর আপনি ওখানে ইনফরমেশন সেন্টার পাবেন। ইনফরমেশন সেন্টার থেকে বের হয়ে ডানের দিকে থাকছে লিংকন ক্যাসল এন্ড বাম দিকে হচ্ছে গিয়ে লিংকন ক্যাথিড্রাল। সো দুটো পাশাপাশি ওয়াকিং ডিস্টেন্স যেমন 3-4 মিনিটের মতন। প্রথমে আমরা শুরু করলাম লিংকন ক্যাসল থেকে। লিংকন ক্যাসলের যেমন গ্রাউন্ডটা অনেক বড়, অনেক সুন্দর। এখানে গ্রিন গ্রাস, তারপর যে মেডিভেল ওয়াল ওয়াক, ওটা সবকিছু পাশেই ছিল। সবকিছু খুব সুন্দর দেখতে। ও গ্রাউন্ড থেকে আপনি অনেক দেখতে পারবেন। ক্যাসল মানে ড্রাগন বা এরকম প্রিন্সেস, প্রিন্স, কুইন, কিং এরকম ভাইব আসে ক্যাসল দেখলে। এগুলো খুবই যেরকম মুভিতে দেখা যায় ওটা অনেক বেশি মনে হয়। সো এখানে ব্যতিক্রম কিছু নয়, ওরা মানুষকে আকর্ষণ করতে অনেক বড় 2টা ড্রাগনের
এক পাশে রেখে ডিসপ্লে করে রেখেছে। সো আইয়ুব তো ওর কাছে মনে হয়েছে এটা ডাইনোসর। সো হি ওয়াজ কিপ সেইং ডাইনোসর বা এনিওয়ে খুব বাচ্চারা তো এরকমই দেখে। সো লিংকন ক্যাসল ওয়াজ তৈরি করার পিছনে ছিল উইলিয়াম দ্য কঙ্কার। ও প্রথমেই অর্ডার করেছিল এই লিংকন ক্যাসল তৈরি করার জন্য। ফ্রান্স থেকে এসে ইংল্যান্ডে প্রথম 5 বছরের মতন ও যুদ্ধ করেছিল ওদের সাথে। তারপর ও বিভিন্ন জায়গায় এরকম বড় বড় ক্যাসল তৈরি করেছিল যাতে ওর প্রোটেকশনের জন্য, আর যেখানে যায় ওর নির্মাণ করেছিল যে আইকনিক বিল্ডিং গুলো। এর মধ্যে একটা হচ্ছে লিংকন ক্যাসল, আর একটা হচ্ছে যে টাওয়ার অফ লন্ডন। অনেকগুলো বিল্ডিং কারেন্টলি ওর আমলে এইগুলা তৈরি করা হয়েছিল। দেরি না করে আমরা ভেতরে ঢুকে গেলাম। এখানে একটা গিফট শপ আছে যেটার মধ্যে আপনি অনেকগুলো জিনিস, ধরেন এই কাসল সম্বন্ধে, কাসল রিলেটেড বা এরকম টাইপের জিনিসপত্র ওখানে আছে, কিনতে মেলে। যাই হোক, ওদিকে আমরা সময় স্পেন্ড না করে, কারণ এটা অলমোস্ট ক্লোজিং টাইম ছিল অ্যান্ড আমাদের হাতে তেমন একটা সময় ছিল না বলে আমি তাড়াতাড়ি টিকিট নিয়ে নিলাম। বছরের একটা টিকিট নিতে পারবেন, যেটা আপনাকে অ্যালাউ করবে যে কোনো সময় আপনি ওখানে গিয়ে বছরের 12 মাসের যে টিকিটটা আছে, ফ্যামিলি টিকিট বা যাই বলেন, এগুলো নেওয়া যায়। একটু এক্সপেন্সিভও হয়, বুঝতেই তো পারছেন, বছরে আপনি এনি টাইম যেতে পারবেন। সো এর কারণেই হয়তো অনেকটা এক্সপেন্সিভ হয়েছে। যাই হোক, তারপর এখানে আমি আমাদের 5 জনের টিকিটটা নিয়ে ভিতরে ঢুকে গেলাম। এই টিকিট আপনাকে অ্যালাউ করবে যে ভিক্টোরিয়ান প্রিজন এরিয়াটা দেখার, আর ম্যাগনা কার্টা, তারপর হচ্ছে গিয়ে মেডিভেল ওয়াল ওয়াক, যেটা ওই 3টা মেইন অ্যাট্রাকশনগুলো আপনার ক্যাসলের মধ্যে দেখতে পারবেন। প্রথমে আমরা স্টার্ট করেছিলাম ম্যাগনা কার্টা বিল্ডিং থেকে। ওখানে অনেক কিছু শেখার মতো আছে। ওটা পুরোটাই হিস্ট্রি নিয়ে ওরা সিনেমার মতন একটা এরিয়া তৈরি করে রেখেছে। ওখানে আপনি গিয়ে বসে এই যে ফুল হিস্ট্রি, এই ম্যাগনা কার্টা কোথায় থেকে এসেছে, কেন এটা ইউজ করা হয়েছিল, ওটা তো আসলে একটা ভেরি ইম্পর্টেন্ট ল ডকুমেন্ট, যেটা পুরো ইউকের মধ্যে ইউজ করা হয়েছিল। কখন ওটা শুরু হয়েছিল, কেউ ওটার বিরুদ্ধে ছিল, কেউ ওটা খাওয়ার জন্য এটা বেনিফিশিয়াল ছিল, এইগুলো সব নিয়ে সিনেমাটা ছিল। কিন্তু ওখানে বসে প্রায় 45 মিনিটের মতন বসে দেখার মতন, I think it was 20 থেকে 30 মিনিটের মতন ভিডিওটা ছিল অ্যাকচুয়ালি। সময়টা আমি তেমন একটা কাউন্ট করিনি, কিন্তু ওমর খুব ইন্টারেস্ট নিয়ে ওটা দেখছিল। আমার কাছে এটা অনেক ভালো লাগলো, কারণ হচ্ছে অবভিয়াসলি এটা তো ফেক কিছু না, সবকিছু হিস্ট্রি অ্যান্ড ইউকের যে কোথায় থেকে কেমন ভাবে এত যুগ চেঞ্জ হয়েছিল। এই ম্যাগনা কার্টা ডকুমেন্টটা অনেক কিছু চেঞ্জ করেছে, এটা ওয়ার্কিং ক্লাস মানুষের জন্য খুবই বেনিফিশিয়াল একটা ডকুমেন্ট ওই যুগেই ছিল। যাই হোক, এখানে আমরা প্রিজনে ঢুকলাম, প্রিজনের সাইডটা দেখলাম যে আগের যুগে কিভাবে প্রিজনে মানুষকে রাখা হতো বা কেমন
কিছু কিছু রুমের মধ্যে ওরা রেখেছে যে যে প্রিজনারের তাদের ক্রাইম কি ছিল বা ওইগুলো ডকুমেন্ট করে প্রজেক্টরে রেখে মেনে না রিপিট ভিডিওগুলো ছাড়ছিল। এটা দেখতে খুবই রহস্যজনক মনে হয়, কিন্তু সেম টাইম আবার স্যাডও লাগে। কিছু কিছু ক্রাইম আছে না, এগুলা তেমন একটা ক্রাইমও না বললেই চলে, কিন্তু আগের যে অবস্থা ছিল তেমন একটা মানুষকে তেমন একটা প্রোটেক্ট করা হতো না, বা মানুষও অনেকগুলো সিলি জিনিস নিয়ে ধরে থাকতো। যাই হোক, এখানে আমরা সবকিছু দেখলাম। উপরে নিচে যাওয়ার জন্য লিফটও আছে। সো আমি কোয়েশ্চেন নিয়ে তো হাঁটছিলাম, তাই বলে তেমন একটা আমার অসুবিধা হয়নি। যা চারিদিকে লাইক কি বলে ডিসেবল অ্যাক্সেসের মতো যেগুলো সবকিছুই আছে। তো আপনার যদি হুইল চেয়ার থাকে বা পুশ চেয়ার থাকে, ছোট বাচ্চাদের নিয়ে বেড়াতে এখানে যান, কোনো সমস্যা হবে না, কারণ এগুলা সবগুলোই হুইল চেয়ার বা push chair friendly space. So yeah. Anyway, যাই হোক, এখানে বাচ্চারা ড্রেস আপ করলো। স্পেশালি ওমর এগুলো খুবই মনোযোগ দিয়ে ওমর আর ইয়াকুব দুজনেই ওগুলো নিয়ে একটু ফান করলো। আয়শা তেমন একটা ড্রেস আপ করেনি, কিন্তু ওদের সাথেই ছিল। আমি তো আর আসি। এখানে কিছু কিছু জিনিস ছিল, যেমন টাচ অ্যান্ড ফিল, ড্রেস আপ, অ্যান্ড দেন প্রেজেন্টাররা যে কি ওদের দিয়ে কি কি বানানো হতো, যে অ্যাক্টিভিটি হিসেবে, অ্যাক্টিভিটিস না বাট এই যে মাঠ টাইপের বা ক্রাফটস, কি কি ক্রাফটস করাতো ওদের দিয়ে, ওগুলা ডিসপ্লে করে রেখেছিল ওরা। খুবই সুন্দর লাগলো ওটা সবাইকে লাইক ট্রাই করার জন্য। ওরা টেবিলের মধ্যে রেখেছিল। সো আমরা অবভিয়াসলি বুঝতে পারিনি প্রথমে, তারপর সবগুলো সাইন পোস্টেড ছিল টু বি অনেস্ট উইথ ইউ। তো পড়ার তো অনেক সময় আছে আমরা এগুলা সাইনগুলো চেক করি না, বা শুধু কিছু জিনিস দেখেই আকর্ষিত হয়ে গেলা। তারপর ওটা কি কিসের জন্য এটা তেমন বেশি চোখে পড়ে না প্রথমে। তারপর আমরা চারিদিকে দেখার পর দেখলাম যে ওখানে লেখা ছিল ইউ ক্যান মেক ইউর ওন ম্যাট। আরেকটা রুমে ছিল যে প্রিজনাররা কিভাবে ওখানে থাকতো। একটা মাঠ ছিল সিম্পল, শুধু একটা বিশ্বের মাঠ। আমি তেমন একটা বুঝতে পারিনি, এটা যেমন কাঠের যে রাগ হয় না, ওরকম একটা রাগ ছিল ওখানে। তার উপর একটা বালিশ, কলেন এটাকে, ওটাই ছিল। আর এই যে ওরা কি রকম খানিয়ে হতো ওরা, ওগুলো ছিল ওখানে। কিন্তু ওর তো আয়শা ওটা দেখে ওর খুবই খারাপ লাগলো। সো উইন্টারে এই কাসল ওপেন থাকে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, আর সামার টাইম এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এটা ওপেন থাকে 10টা থেকে 5 o'clock পর্যন্ত, 5টা পর্যন্ত। এই টাইমের ডিফারেন্সটা, কারণ অবভিয়াসলি উইন্টারে এখানে দিনটা একটু শর্টই থাকে, এটার কারণে হয়তো ডার্ক হয়ে যায় কোয়াইট আর্লি। সো এই যে মেডিভেল ওয়াক, যেটা এই ওয়ালের গুড়াটা, ওটা তেমন একটা
তেমন কিছু আপনি দেখতেই পারবেন না সন্ধ্যার পর। অ্যান্ড অবভিয়াসলি এটা তো উইন্টার সিজন থাকে এদেশের, এই একটাই ডাউন সাইড যে আপনার উইন্টারের কালে সবকিছুই শর্ট থাকে। তো ক্যাসেল থেকে বের হয়ে আমরা সোজা এখন ক্যাথিড্রাল চলে গেলাম। অনেক না, সামান্য বৃষ্টি হচ্ছিল। লিঙ্কন ক্যাথিড্রাল থেকে চলে গেলাম। লিঙ্কন ক্যাথিড্রাল অনেক সুন্দর। এটা গথিক স্টাইলের ক্যাথিড্রাল। এটা ইউরোপের মাঝে সবচেয়ে বড়, যে প্রথমবার এটা বিল্ড করা হয়েছিল। এটা লিঙ্কন ক্যাথিড্রাল প্রথমে শুরু হয়েছিল আসলে 1091 সালে। বিল্ড করার পর প্রায় 1185 সালে এটা আবার ভূমিকম্পের কারণে ওটা ভেঙে যায়। ওয়েস্ট সাইড যেটা ওয়েস্ট সাইড রিমেইন থাকে, তারপর ওরা আবার রিবিল্ড করে। রিবিল্ড কাজটা 13 সেঞ্চুরিতে 13 সেঞ্চুরি পর্যন্ত চলতেই থাকে। ফিনিশ হয় 1310। লিঙ্কন ক্যাথিড্রাল সেন্ট্রাল টাওয়ার যেটা, ওটা রিবিল্ড করা হয়েছিল। ওটার হাইট ছিল 271 ফিট, 81 মিটারের মতন। তারপর 1311 সালে আরো বিল্ড করা হয়েছিল এক্সট্রা। হাইট সর্বমোট 525 ফিট হয়, 160 মিটারের মতন লম্বা। সবচাইতে টলেস্ট বিল্ডিং এটা ছিল, টলেস্ট ক্যাথিড্রাল ইন পুরো ইউরোপের মাঝে হয়েছিল। তারপর স্টর্ম ডিস্ট্রয় করেছিল 1540 সালে, ওটা ভেঙে পড়ে। তারপর ভেঙে যাওয়ার পর 1833 সালে ওটা রিকনস্ট্রাকশন, আবার রেনোভেশন এগুলো শুরু হয়। কন্টিনিউ চলতে থাকে থ্রুআউট দ্য সেঞ্চুরি। ফিল্ম ওখানে শুট করা হয়েছিল 2006-এ and 2009-এ। তো এরকম এই জায়গাটা অনেক ফেমাস, খুবই ফেমাস। তো এই ইংল্যান্ডের মাঝে ফেমাস হচ্ছে লিঙ্কন একটা জায়গা। সো খুবই সুন্দর। ভিতরে ঢুকলে বুঝতে পারবেন যে এখানের ইম্পর্টেন্সটা। এখনো এইখানে সার্ভিস দেওয়া হয়। এই যে ইউনিভার্সিটি অফ লিঙ্কনের যে গ্রাজুয়েশন সেরেমনিটা একটা এই ক্যাথিড্রাল মাঝেই হোল্ড করা হয়। এখানে তারা এটা ওই গ্রাজুয়েশন সেরেমনি এখানে হোল্ড করা হয়। সো আজ এখানে বুঝতেই পারছেন এটা অনেকটা স্টিল ইন সার্ভিস। সো এরকম পুরাতন বিল্ডিং, গথিক স্টাইলের বিল্ডিং এখন আর হয় না। অবভিয়াসলি এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, এই কারণে যে এটা অনেক হিস্ট্রি আছে এই জায়গা। সো যাই হোক,
আমরা তো একদিনে সবকিছু দেখে শেষ করতে পারিনি, তাই আবারও চলে আসলাম আরো একদিন। অ্যান্ড আসার পর এখানে ক্যাথিড্রালটা দেখলাম এগেইন। ওই ক্যাথিড্রালের পাশেই আমরা পার্ক করেছিলাম ওই দিন। ওদেরকে আইসক্রিম কিনে দিলাম। কিছু ঘোরাঘুরি করার পর আমরা লিংকন ক্যাথিড্রাল এর আশেপাশে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। দিনটা খুব সুন্দর ছিল। তারপর আমরা এখান থেকে সোজা লিংকন ক্যাসেলে চলে যাই। বলেছিলাম না যে একদিন আমরা সবকিছু করতে পারিনি, আর প্রথমবার যেদিন আসি ওই দিন তো অনেক বৃষ্টি হয়েছিল। সো এবার দিনটা সুন্দর থাকায় আমরা মেডিভেল ওয়াল ওয়াকে চলে গেলাম ওটা করতে। মেডিভেল ওয়াল ওয়াকে যেতে হলে আপনি স্টেজ নিতে হবে, কারণ ওখানে লিফটটা ওয়ার্ক করছে না প্রায় 6 মাসের মতন। ওরা ফিক্সও করছে না, তাই আপনাকে স্টেজ নিতে হবে। যাই হোক, এখানে আপনি প্রথমে আপনার টিকিট দেখাতে হবে, তারপর আপনি উপরে যেতে পারবেন। সো as I mentioned before, আমি টিকিট পে করেছিলাম, ফ্যামিলি টিকিট। সো আমার সব একসাথেই চলে গেলাম, 5 জনের টিকিট ছিল। যাই হোক, ওখানে ছিল 56 or 53 স্টেপস। পোস্টার নিয়ে আসতে পারিনি। পোস্টার নিয়ে আসা যেত, কিন্তু এতগুলো জিনিস বাচ্চাদের নিয়ে একসাথে উপরে ওঠা সম্ভব হয়নি। সো আমি আমার পোস্টার নিচেই ওখানে লকার আছে, ওখানে রেখে এসেছি। যাই হোক, ভালোই হয়েছিল, কারণ ওরা হাঁটতে খুব ভালো এনজয় করেছে। আইয়ুব তো একদম দৌড়ে দৌড়ে সবকিছু দেখতে আমাকেও দেখাচ্ছিল। ও বারবার বলছিল ডাইনোসর, নাম্বার করছিল। খুবই এনজয় করেছে ওটা। ওই যে বললাম না, পোস্টারে থেকে ওর তেমন একটা দেখতে পারছিল না, কিন্তু ও যখন নিজে হাঁটছিল ক্লোজ আপ দিয়ে একটু সবগুলো দেখছিল। সো লিংকন ক্যাসেলের এই ওয়াল থেকে আপনি পুরো লিংকনটাই দেখতে পারবেন, কারণ এটা খুব ভিজিবল। সবকিছুই খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যায়। আর এই ওয়ালের যে 4টা কর্নার আছে, ওখানে এটা একরকম রাউন্ডও, কিন্তু ওটার চারপাশে 4টা কর্নার ছিল। ওখানে এক এক কর্নারে এক একটা জিনিস ওরা করতো এই এক জায়গায়, যাতে মানুষকে হ্যাং করা হতো। সো এরা পুরো সিটি দেখতে পারতো, ওটা এরকম অবস্থা ছিল তখন। এগুলো খুব সুন্দরভাবে সাইন পোস্ট করে ওরা লিখে রেখেছে ওখানে। কিন্তু যখন আয়েশা উমর আসমি আমাকে জিজ্ঞেস করলো ওটা কি, কেন এখানে এটা রাখা হয়েছে, খুবই একটা ভয়ঙ্কর জিনিস ওদেরকে এক্সপ্লেন করতে আমার নিজের কাছেও কেমন একটা খারাপ লাগলো। কারণ আমরা ওই জায়গায় হাঁটছিলাম যে জায়গায় মানুষকে ফাঁসি দেওয়া হতো। সো it's a bit weird, strange feeling, ভাষায় প্রকাশ করা যায় না। সো আমি তেমন একটা ডিটেলস বা ওদেরকে এক্সপ্লেন করিনি। আসলে অনেক জিনিস আছে যে বাচ্চাদের এভাবে বলা যায় না।
বে ফ্রন্টের যে জায়গাটা, ওখানে গেলাম। ওখানটা একটু দেখে তারপর আবার আমরা ব্যাক করলাম। লিঙ্কন মিউজিয়ামে যাওয়া হয়নি, তার কারণ হচ্ছে যে অনেক সময় যে লিঙ্কন ক্যাসল আর লিঙ্কন ক্যাথিড্রাল দেখতে দেখতে অনেকটা সময় পাস হয়ে গেল, যার কারণে আমাদের আর ওখানে যাওয়া হয়নি এখনো পর্যন্ত। কিন্তু ইনশাল্লাহ যাবো একদিন, গিয়ে আপনাদের ওটা লিঙ্কন মিউজিয়ামটা তুলে ধরবো আপনাদের সামনে। অ্যান্ড এটার জন্য আমি আরো একদিন ভিজিট করবো ইনশাল্লাহ। So I hope you enjoy my video, and if you like anything, please leave your comment. আর যদি কিছু পছন্দ না হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার তো অবভিয়াসলি আগে অনেক ভিডিওতে মেনশন করেছি, কিন্তু আবারও বলছি, আমার শুদ্ধ ভাষা তেমন একটা ভালো না। তারপরও সবাই যাতে বুঝতে পারে আমি কি বলছি বা কোথায় কোন বিষয় নিয়ে বলছি, একটু সবার বুঝতে সুবিধা হয়, তার কারণে আমি ট্রাই করছি যে কিছুটা শুদ্ধভাবে বলে। কারণ আমরা তো সিলেটি ভাষায় কথা বলি, শুধু সিলেটি মানুষের জন্য সুবিধা আঞ্চলিক ভাষাটা, কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টের আমাদের বাংলাদেশের অনেক জায়গার মানুষেরা তো আমাদের সিলেটি ভাষা বুঝে না বা বুঝতে পারবেও না। তার জন্য একটু এরকম ট্রাই করলাম। So please do not make funny comments or anything like that. Bear in mind, আমি এটা আমাদের স্কুলের বই পুস্তক থেকে আপনি কখনো শুদ্ধ ভাষা শিখতে পারবেন না, এটা সম্ভব না যতক্ষণ আপনি নিজে প্র্যাকটিস করছেন। কিন্তু প্র্যাকটিস করতে হলে তো আপনার এরকম মানুষেরও দরকার যে শুদ্ধ ভাষা কত বলতে পারে। আপনি তো সিলেটে থেকে বা সিলেটি ভাষার পরিবারে থেকে আপনি কখনোই শুদ্ধ ভাষা শিখতে পারবেন না। যাই হোক, আমি এখানে আমার নিজের পার্সোনাল যে ফিলিংসটা ওটা শেয়ার করলাম আপনাদের সাথে। প্লিজ ডু নট মাইন্ড, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। আশা করছি আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড স্টে সেফ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।